ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার পরও বিশ্বের ক্ষমতাধর মুসলিম দেশগুলো যখন চুপ, তখন হিংস্র বাঘের মতো ইহুদিদের উপরে ঝাঁপিয়ে পড়ল ইয়েমেনি যোদ্ধারা। দেশটির প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত সন্ধ্যায় এ হামলা চালানো হয়। এক বিবৃতিতে ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, প্যালেস্টাইন 2 নামের ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যে আঘাত করেছে। তাতে ইসরায়েলের কি পরিমাণ ক্ষতি হয়েছে? বিপরীতে সৌদিসহ অন্যান্য মুসলিম দেশগুলোর অবস্থান কি? বিস্তারিত থাকছে আজকের এই পর্বে। আরও একটি রমজান, আরও একবার ফিলিস্তিনে নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ল ইহুদিরা। কেড়ে নিল শিশু, নারীসহ হাজারো মানুষের প্রাণ। তাতে বিশ্বের বেশিরভাগ দেশ কেবল লিখিত কিংবা মৌখিক বিবৃতি দিলেও তাতে ক্ষান্ত থাকেনি ইয়েমেন। তারা আগে পাল্টা হামলা চালিয়েছে, পরে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, গাজা উপত্যকায় নৃশংস আগ্রাসন বন্ধ না করা হলে ইয়েমেনি সশস্ত্র যোদ্ধারা আগামী কয়েক ঘণ্টা এবং আগামী কয়েকদিনে ইসরায়েলে দখল করা ভূখণ্ডে তাদের আক্রমণ আরও বাড়িয়ে দেবে। তিনি বলেন, গাজাবাসীদের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের অন্যায় অপরাধের মুখে ইয়েমেনের জনগণ, তাদের নেতা ও যোদ্ধারা চুপ করে থাকবে না। হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনে নির্যাতিতদের সুরক্ষা এবং তাদের সমর্থনে হুতি বিদ্রোহীরা তাদের সব ক্ষমতা ও সম্পদ উৎসর্গ করার অঙ্গীকার করছে। ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া, গাজায় অবরোধ তুলে নেওয়া এবং মানবিক সহায়তা প্রবেশ করতে না দেওয়া পর্যন্ত লোহিত সাগর দিয়ে ইসরায়েলি জাহাজ চলাচল আটকাতে হুতিরা আবারও তাদের অঙ্গীকার জানিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের হামলা মোকাবেলাও অব্যাহত থাকবে। হুতি বাহিনী সন্ধ্যায় ইসরায়েলের দিকে ওই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। তখন সন্ধ্যা 6:56 দিকে উত্তর আল নাকাব এলাকা জুড়ে রকেট সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি দখলদার বাহিনী অবশ্য দাবি করে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগেই নাকি তারা তা ধ্বংস করতে পেরেছে। ইয়েমেনের আনসার আল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি সরাসরি ফিলিস্তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, তারা একা নয়। তিনি ঘোষণা করেন, লড়াই কেবলমাত্র দখলদার ইসরায়েলের ঘটানো অত্যাচার, অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্যই নির্ধারিত। তিনি জোর দিয়ে বলেন, হুতি সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে তাদের সর্বোচ্চ স্তরের অভিযান আবারও শুরু করবে। সাইদ আল হুতি বলেন, ইসরায়েলকে প্রতিরোধ করার কোনো বিকল্প নেই। তিনি সতর্ক করে বলেন, যদি ফিলিস্তিনি ভিত্তি নির্মূল করতে ইসরায়েল সফল হয়, তাহলে তারা কোনো বাধা ছাড়াই অন্যান্য দেশে অপরাধ চালিয়ে যাবে। এর আগে লোহিত সাগরে গত 72 ঘণ্টায় মার্কিন নৌবহরের ওপর 4টি হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতি। মালয়েশিয়া ভিত্তিক সংবাদ পত্রিকা মালয় মেইলের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান। হুতি যোদ্ধারা হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে বলেও জানিয়েছেন তিনি। সারি দাবি করেছেন, তাদের পরিচালিত চতুর্থ হামলাটি সফল হয়েছে। এই অভিযান সঠিকভাবে তার লক্ষ্য অর্জন করেছে। যদিও লক্ষ্য কি ছিল তা স্পষ্ট করে তিনি কিছু বলেননি। রণতরীতে ক্ষেপণাস্ত্র বা ড্রোনগুলো আঘাত এনেছে কিনা তাও জানাননি। তবে তিনি বলেছেন, হামলাগুলো চালানো হচ্ছে ইয়েমেনে চলমান মার্কিন হামলার প্রতিক্রিয়ায়। ইয়েমেনের এই অবস্থানের বিপরীতে আরব দেশগুলো যেন পুতুলের ভূমিকা পালন করছে। এর পেছনে বড় কারণ অবশ্য সামরিক সক্ষমতা নেই। এখন আপনার কাছে আমেরিকা, ইসরায়েলের মতো দেশের সাথে লড়াই করার কোনো অস্ত্র থাকবে না, তখন আপনি লড়বেনই বা কী করে? এখন পর্যন্ত কয়েকবার আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে, কোনোবারই জিততে পারেনি আরবরা। কেন পারেনি সেটা তাদের সাথে জীবনে অন্তত একবার দেখা হলে বুঝতে পারবেন। ইসরায়েল ছোট্ট একটা ইহুদি জাতি 1967 সালে মাত্র 6 দিনেই মিশর, জর্ডান, সিরিয়া ও ফিলিস্তিনকে পরাজিত করে। সেই ইতিহাস গুগলে গেলেই বিস্তারিত জেনে যাবেন। ইহুদি জাতিরা আরবদের মতো নারী, গাড়ি আর খাবার নিয়ে পড়ে নেই। ওরা বিজ্ঞানে এগিয়েছে, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সামরিক সক্ষমতায় নিজেদের সবার উপরে নিয়ে গেছেন। আর আরবরা পড়ে আছে রেসলিং, ফুটবল ও ট্যুরিস্ট বাড়ানোর দৌড়ে। ইসরায়েলকে সুরক্ষায় মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতে জড়ানোর পূর্ব প্রস্তুতিও নিয়ে রেখেছে আমেরিকা। ছোট বড় মিলিয়ে শক্ত ঘাঁটিও গড়ে তুলেছে 10টি। 45,000 সেনা শক্তিশালী দুর্গ গড়ে তুলেছে তুরস্ক, সিরিয়া, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, জর্ডান এবং ইসরায়েলে। নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতার অজুহাতে সাম্রাজ্যবাদের ঝান্ডা গেড়েছে মধ্যপ্রাচ্যের বুকে। আমেরিকা কখনোই চায়নি মধ্যপ্রাচ্যের দেশগুলো সামরিক সক্ষমতা বাড়াক। ওরা বাড়াতেই দেয়নি।
নিজেরা এসেছে, ঘাঁটি বানিয়েছে এবং বলছে, আমরা তোমাদের নিরাপত্তা দিব, তোমাদের অস্ত্র মজুত করার কিংবা ফাইটার জেট কেনার কোনো দরকার নেই। আজ আরবরা এই আমেরিকার কূটকৌশলে ফেসে গেছেন। চাইলেও ইসরায়েলকে একটা হুমকি দিতে পারছেন না। নিজেদের দেশ এবং নিজেদের ধর্মীয় ভাই বোনদের বাঁচাতে অবশ্যই সামরিকভাবে শক্তিশালী হতে হবে, এছাড়া বাঁচার কোনো উপায় নাই। আজ ইয়েমেন, লেবানন, ফিলিস্তিনের মানুষরা রাস্তায় নামছে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে, কিন্তু ইহুদিরা আকাশ থেকে বোমা মারছে আর আরবরা নিচ থেকে গর্জন দিচ্ছে। গর্জনের চেয়ে অর্জনটা জরুরি। পুরো আরব জাতি এবং মুসলিমদের আমেরিকা ইসরায়েলের হাত থেকে বাঁচতে হলে দ্রুতই চীন, রাশিয়া, ইরান জোটে ঢুকতে হবে এবং তেলের সব টাকা অস্ত্র, বিমান কেনায় খরচ করতে হবে, না হলে ধুকে ধুকে মরতে হবে। হুঙ্কারে কোনো কিছু হবে না। আরব দেশগুলোর না হয় সামরিক শক্তি নেই, কিন্তু মিশরের তো আছে। এই দেশটি মুসলিম দেশের মধ্যে অন্যতম সামরিক শক্তিধর দেশ। এদের কাছে যা সরঞ্জাম রয়েছে তাতে মিশর চাইলে ভিন্ন কোনো দেশের সাহায্য ছাড়াই একাই ইসরায়েলকে মাটির সাথে মিশে দিতে পারে। এই মিশর নামক দেশটির বর্তমান শাসক সিসি, যিনি ক্ষমতায় আসার পর রাফা ক্রসিংয়ে পরীক্ষা খনন করে 1500 টানেল ধ্বংস করেছেন, যেগুলোর মাধ্যমে মিশর থেকে গাজায় খাদ্য ও অন্যান্য সামগ্রী গোপনে নিয়ে যেত হামাস। গাজা যখন ইসরায়েলের বোমায় ক্ষতবিক্ষত, তখন সারা দুনিয়ার অনুরোধের সত্ত্বেও রাফা ক্রসিং উন্মুক্ত করেনি এই মিশর। ইরানের অবস্থানও খুব বেশি সুবিধাজনক নয়। ইরানের প্রক্সি হামলার কারণে আমেরিকা সহ পশ্চিমারা বাসা বেঁধেছে মধ্যপ্রাচ্যে। এরা ওই সংগঠন দিয়ে মশা মারার হামলা করবে। তারপর শুরু হয় ফিলিস্তিনে ইসরায়েল আমেরিকার নৃশংস হামলা। তারপর ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মিসাইল হামলা করে ইসরায়েলের শহর তেল আবিবের 2টি মূলা খেতে, এতে করে তেল আবিবের মূলা চাষে ব্যাঘাত ঘটে। ব্যাস, শিয়াপন্থী ইরান কখনোই ফিলিস্তিনের পক্ষে না। ওরা বিগত 10 বছর আগে থেকে বলে আসতেছে, আর একটিবার গাজায় হামলা হলে ইসরায়েলের মানচিত্র আর থাকবে না। বাদবাকি ইরান কি করে উল্টায় ফেলছে সবসময় সেটা মানুষ জানে। ওরা নিজেদের প্রেসিডেন্টের মৃত্যুর বদলাটাও নিতে পারেনি, আর করবে মুসলিমদের পক্ষে যুদ্ধ। তুরস্কের কথা শোনেন। অটোমান সাম্রাজ্য চালানো তুর্কি আর এই বর্তমান তুর্কির মধ্যে হাজার হাজার গুণ তফাৎ। এরা একসময় বিশ্ব শাসন করেছে, এখন আইসক্রিমের ভিডিও করে জীবন কাটাচ্ছে। ড্রামা সিরিয়ালে অতীত সাফল্য দেখালে হয় না, বর্তমানে আহ উহ করার সাহসটা দেখাতে হয়। জর্ডান ফিলিস্তিনের প্রতিবেশী। ইয়েমেন, ইরান যখন মিসাইল নিক্ষেপ করেছিল ইসরায়েলের বিরুদ্ধে, এই দেশটি তখন নিজস্ব এয়ার ডিফেন্স দিয়ে মিসাইলগুলো ভূপাতিত করে, যাতে সেগুলো ইসরায়েলে আঘাত না করে। এরা নিজেদের সীমান্ত দিয়ে এক টুকরো রুটিও গাজায় ছুড়ে মারে না। নামে শুধু মুসলিম একটা দেশ। এদের তুলনায় আফ্রিকান মুসলিম দেশগুলোর মুসলিমরা অন্তত শতগুণ ভালো আরবদের থেকে, কিন্তু এরা নিজেদের ক্ষুধায় মেটাতে পারছে না ঠিকমতো। আইনের শাসন, মানবতা প্রতিষ্ঠান নামে এদেরকে চুষে নিয়েছে পশ্চিমারা। ইরাক, সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তানকে সন্ত্রাসী আখ্যা দিয়ে আগেই পঙ্গু করে দিয়েছে আমেরিকা ও তার মিত্ররা। এর বাহিরে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম দেশগুলোর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, মালদ্বীপ সহ আরও অসংখ্য দেশ, যাদের এই মধ্যপ্রাচ্য ইস্যুতে প্রতিবাদ সমাবেশ আর সোশ্যাল মিডিয়ায় আহাজারি করা ছাড়া আর কিছুই করার নেই। সুপ্রিয় দর্শক, মুসলিমদের এই যদি হয় অবস্থা, এভাবে যদি তারা ছন্ন ছাড়া থাকে, এক না হয়, তাহলে কি ইসলামের বিজয় সম্ভব, নাকি উল্টো এই মুসলিম দেশগুলো ধ্বংস হবে? কমেন্টে জানিয়ে দিন আপনার ভাবনা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।